আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা কেস আলোচনা করছি। রোগীর বয়স ৪১ বছর, রাজশাহীতে বাড়ি। বোথ ব্রেস্টে তার নডুলার আছে, সেগুলোতে কটকট করে কামড়ায়, পাথরের মতো শক্ত। ৫ বছর থেকে উনি কষ্টে ভুগতেছে। যখন ব্যথা হয় জায়গাটা গরম হয় এবং সেই নার্ভগুলোতে শক্ত টিউমারগুলোতে মাসিকের সময় ব্যথা হয়। রোগীর ডায়াবেটিসও আছে, লেফট শোল্ডারে পেইন আছে এবং হাত পা ঝিনঝিন করে, যেটা ডায়াবেটিস হলে সাধারণত হয়ে থাকে। কিন্তু মেন কষ্ট হচ্ছে তার বোথ ব্রেস্টের যে টিউমারের মতো শক্ত আছে সেটা হলো ভালো করতে হবে। পূর্বে কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখায়নি, অ্যালোপ্যাথি চিকিৎসায় চলেছে। লাস্টে বলেছে অপারেশন করতে হবে। উনি অপারেশন করার পক্ষে এখনো না, ফলে উনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এসছেন। আমি প্রথমেই স্পষ্ট ভাষায় বলছি, ব্রেস্ট টিউমারের চিকিৎসা করা সহজ বিষয় নয়। যারা রোগীরা আমার এই কেসটা দেখছেন, যারা ডাক্তাররা দেখছেন, রোগী যদি আপনাকে প্রশ্ন করে কতদিন সময় লাগবে, বলবেন ১ বছর সময় লাগবে। এর মধ্যে ভালো হতেও পারে, নাও হতে পারে, আরো সময় লাগতে পারে। কারণ একটাই, চিকিৎসা করা খুব ডিফিকাল্ট। আর যদি খুব তাড়াহুড়ি করে তাহলে অপারেশন করে ফেলাই দেবে। অন্যান্য হিস্ট্রি নিচে লেখা আছে, সেগুলোর দিকে নাই যাই। আমার ক্লিনিক্যাল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করছি। ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, গুটি, মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা। মেনস্ট্রুয়েশনের সময় ব্যথাটা হরমোন জনিত কারণে হোক বা মাসিকের শুরু থেকেই, মানে তার যখন মেন্সটা ফার্স্ট শুরু হয়েছে তখন থেকেই অনেকের দেখা দেয়। মেন্স শুরু হয়ে গেলে ভালো হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে রোগীগুলো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, কেমো চলছে, পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, বা কেমো দিচ্ছে না, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, বা যারা টিউমারে আক্রান্ত হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, ভালো হচ্ছে, এই রোগীগুলোর কেন ব্রেস্ট টিউমার হচ্ছে আমি নিয়ে খুব ভাবতেছিলাম। বইপত্রে তেমন কিছু নেই, ইনজুরি, জেনেটিক্যাল কিছু, নিজের ব্যক্তিগত কারণে ইত্যাদি ইত্যাদি লেখা আছে। কিন্তু তাই বলে এত পরিমাণে বেড়ে যাবে? ঘাটতে গিয়ে দেখলাম আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য যে মেডিসিন গুলো খেয়ে থাকি, যে পিল গুলো খেয়ে থাকি, যে ইনজেকশন গুলো নিয়ে থাকি, এটা আমার ব্যক্তিগত মতামত। অন্য যারা অ্যালোপ্যাথি ডাক্তার বাবুরা আছেন বা গাইনি স্পেশালিস্ট আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তাদের সঙ্গে নাও হতে পারে। আপনারা আমার অনেক বড়, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাববেন বিষয়টা, পাবেন, আমি পাচ্ছি। কারণ একটা মানুষের বংশে নেই, তার অন্যান্য বোনদের মধ্যে নেই, বাট তার হচ্ছে। এই রোগীটার বিবাহিত জীবন ২৭ বছরের, লাস্ট ৩ বছর থেকে উনি পিল খান না। কোন একজন গাইনি ডাক্তার তাকে নিষেধ করেছেন, বাদ দিয়েছেন। তার হাজবেন্ডের প্রোটেকশনে তারা চলছে, কিন্তু তার আগেই কিন্তু টিউমারটা হয়ে গেছে। আমি বেশ কিছু কেসের এরকম কারণ খুঁজতে গিয়ে দেখছি এই জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন, ট্যাবলেট
এগুলো শুধু টিউমার না, টিউমার থেকে ক্যান্সার, সেটা ফিমেল জেনেটেলিয়া কেন্দ্রিক বা অর্গান কেন্দ্রিক হচ্ছে, এটাই মূল কারণ। তাই আমার পাস্ট হিস্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বাচ্চা না নেওয়ার জন্য ইনজেকশন নিত, ওষুধ খেত না, ইনজেকশন নিত। এটা খুব খারাপ। ভ্যাকসিনের মধ্যে করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছে, প্রেগন্যান্সি পিরিয়ডে কিছু ভ্যাকসিন নেওয়া হয়েছে, আদার্স কোনো হিস্ট্রি তেমন নেই। আমি বারবার বলি হোমিওপ্যাথির মূল অস্ত্র হচ্ছে লক্ষণ, এবং আমাদেরকে কেস-টেকিং করার সময়, ওষুধ প্রেসক্রিপশন করার সময়, এমনকি ম্যাট্রিমেডিকা পড়ার সময় 4টা বিষয়কে ফলো করে পড়তে হয়, কেস-টেকিং করতে হয়, ওষুধ প্রেসক্রিপশন করতে হয়। নাম্বার 1, ম্যাট্রিমেডিকার মধ্যে কোন সিমটমস গুলো প্রমিনেন্ট আছে রোগীর মধ্যে, বা আপনার এলাকা ভেদে, স্থান ভেদে কোন সিমটম গুলো প্রমিনেন্ট, সেটা কেস-টেকিং এর মধ্যেও খুঁজে বের করতে হবে। নাম্বার 2, ম্যাট্রিমেডিকাল লাইন গুলোর মধ্যে আপনার এলাকা ভেদে, আপনার দেশ ভেদে, আপনার সিচুয়েশন ভেদে কোনগুলো আনকমন, সেটাও দেখতে হবে। 3 নাম্বার হলো পিকুলিয়ার, 4 নাম্বার হলো রেয়ার। এই 4টা জিনিস আমাদেরকে দেখতে হয়, এগুলা সিমটমস এর মধ্যেও খুঁজতে হবে। রোগীর প্রেজেন্ট কমপ্লেন যেটা বলেছে তার মধ্যে আমি রেয়ার কিছু পাচ্ছি, প্রমিনেন্ট কিছু পাচ্ছি, আনকমন পাচ্ছি। যেমন পাথরের মতো শক্ত, মেইনসে ব্যথার সময় জায়গা গরম হচ্ছে, মেইনসের সময় ব্যথা হচ্ছে। এই কয়টা লাইনের উপরে আমরা কোনিয়াম চিন্তা করতে পারি, এই কয়েকটা পয়েন্টের উপরে আমরা কোনিয়াম চিন্তা করতে পারি। এছাড়াও রোগীর ডান হাত পা ঝিনঝিন করতেছে, আমি প্রশ্ন করেছিলাম আপনার এই টিউমারটা কোন দিক থেকে আগে শুরু হয়েছিল, সে উত্তর দিয়েছিল ডান থেকে বামে, কোনিয়াম রাইট সাইড রেমেডি। তবে লাইকোপোডিয়ামকে যেভাবে স্পেসিফিক ভাবে বলা আছে, কস্টিকামকে বলা আছে, ওভাবে কোনিয়ামকে বলা নেই। কিন্তু কোনিয়াম একটা রাইট সাইড রেমেডি। আমরা নিচে আসি, একটু নিচে যাই। আমরা জেনারেলের মধ্যে যদি আসি, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে ত্বক অপছন্দ, ত্বক অপছন্দ, কোনিয়াম ত্বক অপছন্দ করে। মিষ্টি পছন্দ, কিন্তু মিষ্টির থেকে টকটা পছন্দ। কেস-টেকিং এর সময় সব থেকে বেশি আমলে নেবেন রোগী অপছন্দ করে কোনটা, তারপরে আমলে নিতে হবে ডিজায়ার। ওটা তো আপনার আকাঙ্ক্ষা। ডিজায়ারের মধ্যে ওই সকল ডিজায়ার যেটা প্রতিদিন খাইলেও রোগীর মধ্যে কোনো অনীহা আসবে না, এই ধরনের ডিজায়ার দরকার। কিন্তু এক বাক্যে যে অপছন্দনীয় গুলো, খাবারগুলোর বাক্যগুলো প্রকাশ করে, যেমন টক, এগুলোকে হর হামেশায় দাম দিতে হবে, কোনো কথা নেই, এর উপরে কোনো কথা নেই। আপনি ঘাটেন মনীষীদেরকে, একই কথা লেখা আছে, একই কথা লেখা আছে। পায়খানা কষা, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, ডায়াবেটিসের রোগী 18 থাকে, হওয়াটাই স্বাভাবিক। ঘুমের মধ্যে মানুষকে দড়ি দেওয়া হচ্ছে, গলায় দড়ি দিয়ে সুসাইড করে না, ওরকম কিছু দেখে। অদ্ভুত সব অদ্ভুত বিষয়গুলো এখানে উপস্থিত হচ্ছে। আপনারা চিন্তা করছেন থুজা, অরামের মতো ওষুধগুলো, ল্যাকটেনের মতো ওষুধগুলো, ক্রোটন টিগ্লিয়ামকে
ওরে বাবারে, এখানে আবার কোটন ট্রিলিয়ানের নাম বলে ফেলেছি। অনেকে বলবেন কোটন মানেই তো, ওরে বাপ রে বাপ, সে কি ছোট ঘরে বদনা নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করে ডাক্তারবাবু? আপনি আবার এই ব্রেস্ট টিউমারের জন্য কোটনের নাম বলতেছেন? আহা, আমি হর হামেশাই ব্যবহার করি। এই যে দারুণ রেমেডি একটা, আমি আমার ম্যাথমেটিকা কোর্সে প্র্যাকটিক্যাল মেডিসিন গুলোর উপরে পড়াচ্ছি, রেপার্টরি দেখিয়ে দিচ্ছি। যে কয়জন আছে আমি কথা দিচ্ছি এদেরকে তৈরি করব এভরি ডে 100 থেকে 140 জন রোগীর দেখার মতো এক্সপেরিয়েন্স তৈরি করে দেব। হবে, কিন্তু তারা দেখবে না, এত প্রয়োজন নেই। মাসিকের বিষয়গুলো দেখেন, ডেটেই হয়, সাইকেল ঠিক আছে, একদিন আগা একদিন পিছা এরকম নেই, কিন্তু ডিউরেশন একদিন, কালার হলো ফ্যাকাশে, আর প্রচুর পরিমাণে ব্লিডিংটা সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় হয়, সকালের দিকটাতেই হয়, সকালের দিকটাতে হয়। রোগী কোনোভাবেই গরম সহ্য করতে পারে না, মনে একটা গ্রিফনেস আছে, যেটা এইলমেন্টস পর, যেখান থেকে রোগের উৎপত্তি, এই মেন্টাল সিমটমসটা আমাদেরকে জানতে হয়। গ্রিফ সেটা কি? পাকা বাড়ি করেছিল রোগীর কথা, পাকা বাড়ি করেছিল। কি পাকা বাড়ি? রং করে ছাদালা বাড়ি করেছিল। তার হাজবেন্ডের, তার দেবরের সাথে গন্ডগোল হয় নিজের ভাইয়ের সঙ্গে, শ্বশুর রাগ করে সে পুরো পাকা বাড়িকে বুলডোজার মারি দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, ভাগ করে দিয়েছে জায়গা, আবার নতুন করে গড়তে হচ্ছে। কিন্তু যেই পাকা বাড়িটা করেছিল সেটা তার শ্বশুর করে দেয়নি, তার হাজবেন্ড করেছিল। এই মনের কষ্ট আজও সে ভুলতে পারে না। সেটা এই রোগ হওয়ার আগেই, তারপরেই ডায়াবেটিস, তারপরে এই টিউমার দেখা গেছে। এখন বলবেন ভাবতেছিলাম এতক্ষণ থুজাকোনিয়াম কিছু একটা দেবেন, এখন যে আবার অন্যদিকে গালগপ্প ঘুরে গেল। হ্যাঁ, ঘুরে গেল, কিন্তু ওই যে কেস টেকিং এর 4টা কথা বললাম, আপনাকে খুঁজে বের করতে হবে প্রমিনেন্ট সিমটমস গুলো, আপনাকে খুঁজে বের করতে হবে আনকমন সিমটমস গুলো, আপনাকে খুঁজে বের করতে হবে পিকুলিয়ার সিমটমস গুলো, আপনাকে খুঁজে বের করতে হবে রেয়ার সিমটমস গুলো। তবেই গা ওষুধ লিখা যাবে, তবেই গা ওষুধ লিখা যাবে। ব্রেস্ট টিউমারের জন্য মহা বড় ওষুধ, মহা বড় ওষুধ ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া আয়োড, ব্যারাইটা আয়োড, ব্যারাইটা কাপ, ফাইটোলক্কা, সিমটমস অনুযায়ী এগুলো ওষুধ দিতে হবে, এবং লোয়ার পোটেন্সি থেকে এগুলো শুরু করতে হয়। আমি যে ওষুধগুলো বলছি এই ওষুধগুলোর মধ্যে আমি কোনো না কোনো একটা ওষুধ প্রেসক্রিপশন করেছি। যারা বুঝতে পেরেছেন, আমি ওষুধের নাম বলছি না, কারণ সাধারণ মানুষ তো দেখবে, ডিফারেন্সিয়েশনটা করতে পারলেই বুঝতে পারবেন আমি কোন ওষুধটা প্রেসক্রিপশন করেছি। নির্লজ্জের মতো কেউ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে যাবেন না আবার কোন ওষুধটা দিয়েছিলেন। অনেক রোগীরাও করেন, এটা করবেন না। আপনি ডাক্তার না, আপনার এই ধরনের লক্ষণ থাকলেও আপনি এরকম নাই হতে পারেন, এরকম রোগী আপনি নাও হতে পারেন। এই জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে বসে মন খুলে কথা বলে টেস্ট টেকিং করে নেন, ঔষধ নেন, সুস্থ হবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার শুরুতে আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, ভালো না হইলে তারপরে অ্যালোপ্যাথিতে স্পেশালিস্ট অনুযায়ী প্রয়োজনে সার্জনের কাছে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যেতে হবে। আপনার চিকিৎসা আপনার অধিকার, আপনার চিকিৎসা কে? আপনার অধিকার।
তো এই হলো ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমারের আলোচনা। আমি এই রোগীকে বোথ ব্রেস্টের ইউএসজি করতে দিয়েছি এবং টিএইচএইচটা করতে দিয়েছি, আমার প্রয়োজন মনে হয়েছে, তাই রিপোর্ট আসবে এবং রোগীকে ওষুধ প্রেসক্রিপশন করা হবে, ভালো হবে ইনশাআল্লাহ, 100% কেস ভালো হবে। এখন বলবেন এত কনফিডেন্সের সঙ্গে রোগীর ফলো আপ আসার আগেই কিভাবে বলছেন? এখানেই তো হোমিওপ্যাথির মজা। আমার পড়া আছে এলেনকে, আমার পড়া আছে বরিককে, আমার পড়া আছে ক্লার্ককে, ফ্যারিনটনকে। তো রোগী সারার আগেই তো বলতে পারবো, এটাই তো স্বাভাবিক নাকি? পরিশেষে কথা বলবো, পর্যাপ্ত সময় দিয়ে রোগীকে কেস টেকিং করবেন। রোগীদেরকে বলবো মন খুলে ডাক্তারের সঙ্গে কথা বলবেন। ডাক্তারের চেম্বারে অনেক সময় অনেক সহকারী থাকে, যেমন আমার চেম্বারে কম করে হইলেও 2-3টা থাকে। প্রয়োজনে রিকোয়েস্ট করবেন, ওনাদেরকে বাইরে চলে যেতে বলেন, বাইরে বের করে দেবে। মন খুলে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।